তোমাতেই আসক্ত। সূচনা পর্ব। তুমি মানো বা না মানো, মেয়েটির সাথে তোমার বিয়ে হয়েছে, এটা মিথ্যা হয়ে যাবে না। হাফিজুল চৌধুরীর কথা শুনে হাতের কাছে থাকা টি টেবিলখানায় প্রচণ্ড শক্তি প্রয়োগ করে ঘুষি মারে আবরার। মুহূর্তেই টি টেবিল ভেঙে গুড়িয়ে যায়। ঝনঝন শব্দে মুখরিত হয় গোটা ড্রয়িং রুম। শক্তপোক্ত হাতের পিঠেও ঢুকে গেছে এক টুকরো কাঁচ। সেখান হতে গল গল করে গড়াচ্ছে লাল রঙের তরল পদার্থ। তাতে একটুও বিচলিত হতে দেখা গেল না হাফিজুলকে, যেন তিনি নিজ সিদ্ধান্তে অনড়। এই মুহূর্তে নাতি মারা গেলেও তিনি দমে যাবেন না। আতিয়া বেগম আঁচলে মুখ গুজে কেঁদে ওঠে। শ্বশুরের সামনে গিয়ে দুটো বাক্য উচ্চারণ করার সাহস নেই তার, আর না আছে ছেলেকে শান্ত করার শক্তি। মাঝে মধ্যে তিনি নিজেকে ব্যর্থ মা বলে ঘোষিত করে, যে সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারে না। আবরার নিজের রক্তমাখা হাতের পানে দৃষ্টি রেখে গম্ভীর স্বরে বলে, আমি তাকে মানি না, কবুল বলিনি। চালাকি করে কাবিননামায় সাইন করিয়েছেন আপনি দাদাভাই। নড়ে চড়ে বসে হাফিজুর, যেন সে এই জবাবেরই অপেক্ষায় ছিল। ধবধবে ফর্সা দাড়িতে হাত বুলিয়ে বলে, মানতে বাধ্য তুমি। চালাকি করেছি, তবে চুরি করিনি। পাঞ্জাবের পকেট থেকে একখানা কাগজ বের করে সেটা আবরারের সামনে তুলে ধরে। এটা তোমাদের কাবিনের কাগজ, এখানে স্পষ্ট। তুমি বাকিটা শেষ করতে পারে না হাফিজুর। আবরার কাগজখানা ছিনিয়ে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। আশ্চর্য বনে যায় হাফিজুল। শক্ত কণ্ঠে বলে, আবরার, কি করলে তুমি এটা? তোমাদের বিয়ের একমাত্র প্রমাণ ছিল এই কাগজ। আবরার কাগজের টুকরো ফ্লোরে ফেলে দেয়। হাফিজুরের চোখে চোখ রেখে বলে, এবার আর বলতে পারবেন না সে আমার বউ। ঝামেলা চুকে গেল। দাঁড়িয়ে পড়ে হাফিজুর, রাগান্বিত স্বরে বলে, মেয়েটাকে আমি আমার কাছেই রাখবো, তোমার বউ পরিচয়ে। ঝামেলা চুকাতে দেব না। মানতেই হবে তোমার, বিয়েটা ছেলে খেলা নয়। আবরারও দাঁড়িয়ে পড়ে। দাদার থেকে দ্বিগুণ তেজি স্বরে বলে, তাহলে আমি বেরিয়ে যাচ্ছি এই বাড়ি থেকে। দরজা খোলা আছে। ব্যাস। আবরার তাসনিন বড় বড় পা ফেলে বেরিয়ে যায় চৌধুরী বাড়ির চৌকাঠ পেরিয়ে। একবার পেছনে ফিরে তাকালে হয়তো দেখতে পেত আতিয়া বেগমের কন্দনরত মুখশ্রী, দাদা ভাইয়ের অসহায় চোখ দুটো। আবরার চোখের আড়াল হতে হাফিজুল চৌধুরী ধপ করে বসে পড়ে সোফায়। এক হাত চোখের ওপর রেখে হুহু করে কেঁদে ওঠে। কলিজাখানা তার পুড়ে যাচ্ছে, বুকে ব্যথা হচ্ছে। মৃত ছেলের একমাত্র স্মৃতি ছিল কলিজার টুকরো নাতি। ছেলে গত হয়েছে 12 বছর হবে। তখন আবরারের বয়স ছিল 9 বছর এবং আহনা ছিল আতিয়ার গর্ভে। সেই থেকে হাফিজুল চৌধুরী 2 হাতে আগলে রেখেছেন আবরার আর তার মা আতিয়া বেগমকে। কখনোই একটুকুও দুঃখ তাদের পেতে দেয়নি। যাওয়ার আগেই হাজির করেছে প্রয়োজনীয় সকল কিছু। শুধুমাত্র ছোট ছেলের বউ বাচ্চার সুবিধা অসুবিধার কথা চিন্তা করে ঢাকা শহরে গড়েছেন বিশাল অট্টালিকা। বড় ছেলে এবং মেজে ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। আতিয়া বেগম দৌড়ে আসে শ্বশুরের নিকট, হাঁটু মুড়ে বসে পড়ে পায়ের কাছে। শ্বশুরের হাত দুটো মুঠো করে ধরে অনুনয়ের সুরে বলে, বাবা, আবরারকে ফেরান, আমার ছেলে চলে যাচ্ছে। হাফিজুল আতিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। ছেলের বউকে সান্ত্বনা দেওয়ার ভাষা তার নেই। শুধু দীর্ঘশ্বাস ফেলে বলেন, যেদিন তার মনে হবে আমরা তার ক্ষতি করিনি, সেদিন ঠিক চলে আসবে তোমার ছেলে। অপেক্ষা করো বৌমা। সত্যি কি তাই? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর চলে গেল। আবরারের মনে হলো না তার দাদা এবং মা তার ক্ষতি করেনি। 13 বছর বয়সী একটা মেয়ের সাথে তার জীবন জুড়ে দিয়ে ভুল করেনি, তাকে ঠকায়নি। 8 বছরে পাল্টে গিয়েছে অনেক কিছু। হাফিজুল চৌধুরী আর বেঁচে নেই। আবরারকে হারানোর শোকে বছর 2 পরই পরলোক গমন করেছেন। হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে যখন পাঞ্জা লড়ছিল, তখন তার মেজ ছেলে, ছোট ছেলে এবং একমাত্র মেয়ে ছুটে এসেছিলেন সকল অভিমান ভুলে। ক্ষমা চেয়েছেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া
বাবার পা জড়িয়ে। দম বের হওয়ার আগে হাফিজুল চৌধুরী অক্সিজেন মাস্ক খুলে শেষবার দুটো কথাই বলেছিলেন, শেষবেলায় আবরারের মুখখানা দেখতে পারলাম না, আর আদ্রিতাকে তোমরা দেখে রেখো। আবরারের আমানত তোমাদের ভরসায় রেখে গেলাম। ঘুমের ঘোরে অনুভব করে ঠান্ডা একটা জিভ চেটে দিচ্ছে আদ্রিতার গোটা মুখ, যেন জিভার মালিক জাগাতে চাইছে তাকে। ডিসেম্বরের মাঝামাঝি, হাড় কাঁপানো শীত পড়েছে। এমন সময় স্বাদের ঘুমের ব্যাঘাত ঘটলে নিশ্চয়ই ভালো লাগবে না। আদ্রিতারও ভালো লাগলো না। মুখখানা কম্বলের তলায় নিয়ে যেতে উদ্যত হয়, তবে জিভার মালিকের জন্য পারে না। সে যেন পণ করেছে বিরক্তির সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে আদ্রিতাকে। পিট পিট করে চোখ খুলে আদ্রিতা কপাল কুঁচকে বলে, অ্যানি, ডোন্ট ডিস্টার্ব। বিড়ালটি মালিকের ঘুম ঘুম কণ্ঠস্বর শুনে থামল, যেন সে বুঝতে পারল তার উপস্থিতি টের পেয়েছে মালিক, আর জ্বালাতন করা ঠিক হবে না। তাই ভদ্র বাচ্চার মতো মালিকের গা ঘেঁষে শুয়ে পড়ে, হাত পা নেড়ে ঘুমানোর প্রস্তুতি নেয়। মিউ মিউ আওয়াজ তুলে কিছু একটা বোঝানো যেন। আদ্রিতা পাশ ফিরে অ্যানির ওপর একটা হাত রাখে, শান্ত হয় এবং মুহূর্তের মধ্যে সেও ঘুমিয়ে পড়ে। কিছু সময় ব্যবধানে দুজনেই চিৎকার করে লাফিয়ে ওঠে, কেননা দুজনের মুখেই কেউ ঠান্ডা পানি ঢেলে দিয়েছে। অ্যানি এদিক ওদিক ছোটাছুটি করছে, ভীষণ ভয় পেয়েছে সে। আদ্রিতাও ভয়ে বুক কাঁপছে। গভীর ঘুমে ছিল, হঠাৎ পানির ঝাপটা সামলে উঠতে সময় লাগলে। যখনই বুঝতে পারে সে এবং তার ছোট্ট অ্যানি ভিজে জুবুথুবু হয়ে গেছে, তখনই বড় বড় নয়নে সামনে তাকায়। তিথি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। আদ্রিতা চোখ নামিয়ে শুকনো ঢোক গেলে, মুখসহ জামার কিছু অংশ ভিজে গিয়েছে, কম্বলখানা চুপচুপে ভেজা। অ্যানি ছোটাছুটি থামিয়েছে, ঠান্ডা লাগছে বোধহয়, তাই আদ্রিতার কোলে এসে গুটি মেরে বসে পড়ে। আদ্রিতা নিজের কামিজের অংশ দিয়ে মুছে দিতে থাকে অ্যানির শরীর। এমনিতেই ঠান্ডা সহ্য হয় না তার, না জানি আবার অসুখ বাঁধিয়ে ফেলে। এহেম আদিক্ষেতা সহ্য হয় না তিথির, তাই মুখ বেঁকিয়ে বলে, মেলোড্রামা শেষ হলে এবার উঠুন মহারানী, অনেক কাজ পড়ে আছে, কাজগুলো শেষ করে উদ্ধার করুন আমায়। আদ্রিতা অ্যানির শরীরে নজর রেখেই বলে, ডাকলেই পারতে, এভাবে ভিজিয়ে দিলে কেন? একবার শুকোবে এই ভেজা কম্বলগুলো। তিথি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়েছিল ততক্ষণে, এলোমেলো জিনিসপত্র গুছিয়ে রাখতে রাখতে জবাব দেয়, আম্মু বলল না উঠলে পানি মারতে। তুই তো জানিস আমি আম্মুর কথা ফেলতে পারি না। আদ্রিতা পাল্টা কোনো কথা বলে না। এর সাথে কথা বলে কথা বাড়বে, এক পর্যায়ে ঝগড়া লেগে যাবে, তখন বকাগুলো তারই খেতে হবে। তাই অ্যানিকে কোলে নিয়েই বিছানা ছাড়ে। রুম থেকে বের হতে উদ্যত হলেই তিথি বলে ওঠে, তোর বিলাইকে লুকিয়ে রেখে যা, ভাইয়া আসছে বাড়িতে, তার সামনে পড়লে বুড়ি গঙ্গায় ফেলে দিয়ে আসবে, আর তুইও লুকিয়ে থাকবি। তিথির কথা কানে তোলে না আদ্রিতা। তুহিন খুব ভালো, সে আদ্রিতা অ্যানিকে ভীষণ ভালোবাসে, কিছুতেই ফেলবে না এটা নিশ্চিত সে। আমার শরীর ভালো নেই ভাবি, রান্না করতে পারবো না। ক্লান্ত ভঙ্গিমায় সোফায় গা এলিয়ে দিয়ে বললেন আতিয়া বেগম। বেশ কয়েকদিন যাবৎ গা গুলোচ্ছে তার, মাছ মাংস খেতে পাচ্ছে না, মাথা ঘুরিয়ে বারবার বমি আসছে। বয়স তার 45 ছুঁই ছুঁই, চেহারা জৌলুস কমে এসেছে, চোখের নিচে কালি, দু একটা চুলও সাদা হয়েছে। শ্বশুরের মৃত্যুর পর তিনি স্বেচ্ছায় ভাসুরদের সাথে এক বাড়িতে থাকেন। দুটো ভাসুর খুবই স্নেহ করলেও তাদের বউ খুব একটা ভালো চোখে দেখে না আতিয়া বেগমকে, সুযোগ পেলে কটাক্ষ করতেও ভোলে না। রাজিয়া বেগম লক্ষ্য করে আতিয়া বেগমকে বলবে বলবে করেও বলা হয়নি, আজকে কপাল কুঁচকে বলেই ফেলল, কাল দেখলাম বমি করলে, মাছ খেতে পারলে না, ঘটনা কি? স্বামী মরেছে এত বছর হয়ে গেল, সন্তানরা ফেলে রেখে গেছে, এই সুযোগে কি কারুর সাথে শুয়েছিলে? বড় ভাবির কথায় কোনো প্রতিক্রিয়া না করে না আতিয়া বেগম। যৌবনকালে যখন স্বামী পরলোক গমন করেছিলেন, তখন বাবা ভাই বহুবার বলেছিল, আতিয়া নতুন করে জীবন শুরু কর, এভাবে দিন যাবে না। আতিয়ার মন
গলাতে পারেনি। সম্পর্ক ছিন্ন করেছিলেন বাবা ভাইয়ের সাথে। তাচ্ছিল্য হাসি ফুটে ওঠে আতিয়ার ঠোঁটের কোণে। রাজিয়ার বিরক্তি আকাশ ছুঁই ছুঁই। বারংবার এগিয়ে আসেন ঝগড়া বাঁধাতে, কথা কাটাকাটি করতে, কিন্তু পারে না। মাঝে মধ্যে তিনি হতাশ হয়। মনে মনে ভাবে আতিয়া বেগম মানুষ নাকি অন্য কিছু। তবে আজকে তিনি ছাড়বেন না, যেন পণ করেছেন। এগিয়ে এসে বসে আতিয়ার পাশে এবং বললেন, তুমি কি ব্যাপারখানা ভেবে দেখেছ? দুটো সন্তানের মা হয়েছ, এই লক্ষণগুলোর সাথে পরিচিত তুমি। কোনো অঘটন ঘটিয়ে ফেললে আগেই বলো, আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব, অ্যাবর্শন করিয়ে আনবো, ঝামেলে মিটিয়ে ফেলবো। চোখ তুলে আতিয়া শান্ত দৃষ্টিতে পর্যবেক্ষণ করে রাজিয়া বেগমকে। কি অবলীলায় বলে ফেললো কথাগুলো। তার সন্তানরা কাছে থাকলে নিশ্চয়ই তাকে এভাবে অপমান করতে পারত না কেউ। আদ্রিতা অ্যানিকে কোলে নিয়ে এগিয়ে আসে। বড় মায়ের বলা কথাগুলো সে শুনেছে। অপেক্ষায় ছিল মা কখন প্রতিবাদ করবে, কখন বলবে, ভাবি এসব কিছু না, তুমি চিন্তা করিও না। কিন্তু আদ্রিকে হতাশ করে দিয়ে চুপ থাকে আতিয়া। চোখ দুটো টলমল করে ওঠে। রাজিয়ার মুখোমুখি দাঁড়ায় এবং কাট কাট গলায় বলে, বড় মা, আমার মাকে এমন কথা বলবেন না। তিনি ফুলের মতো পবিত্র। আপনার মন মানসিকতার পরিবর্তন করা দরকার। রাজিয়া দাঁড়িয়ে পড়ে, তেড়ে আসে আদ্রির দিকে, উচ্চস্বরে বলে, কে কেমন আমি জানি না? দুটো চোখে সব তো দেখি। পাশের বাড়ির আফজালের ঘন ঘন বাড়িতে আসার কারণ বুঝি না আমি? নেহাত আমরা ভালো মানুষ, তাই চুপ করে থাকি। অ্যানি মিউ মিউ আওয়াজ তোলে। সে যেন বুঝতে পেরেছে মহিলাটি আদ্রিকে বকা দিচ্ছে। রাজিয়া বিড়ালের পানে তাকায়, পরপরই বলে, তোর পবিত্র মাকে বলিস বাচ্চা নষ্ট করতে? বিধবা মানুষ, চাহিদা থাকতেই পারে, তাই বলে আমাদের মান সম্মান ডুবাতে দেব না। আর তুই বা কি বোঝাবি? তুইও তো বিধবা। আতিয়া বেগমও দাঁড়িয়ে পড়ে। চোখ দুটো ছলছল করছে তার। এতক্ষণে এত কথা তার গায়ে না লাগলেও এবারে কলিজায় লেগেছে। ধরে আসা গলায় মিনতি করে বলে, এমন কথা বলবেন না ভাবি। আদ্রিতা বিধবা নয়, ও কখনোই বিধবা হবে না। আদ্রি মুখ বাঁকিয়ে বলে, আপনার বোধহয় স্মৃতিশক্তি হারিয়ে গেছে। আপনি ভুলে গেছেন আমার বিয়ে হয়নি। মা, তুমিও না? এর কথা শোনো না তো। রাজিয়া বেগম আরও কিছু বলতে যাবে, আতিয়া তার হাতটা মুঠো করে ধরে, ইশারায় মিনতি করে কিছু না বলতে বলে। মুখ বেঁকায় রাজিয়া। আতিয়া বেগম এর থেকে হাতখানা ছাড়িয়ে নেয় ঝাড়া দিয়ে। রাগ তার আকাশ ছুঁই ছুঁই। আদ্রির গালে কষে একটা থাপ্পড় দিতে পারলে শান্তি লাগতো। সাহস কত তাকে বলে তার নাকি স্মৃতিশক্তি হারিয়েছে? তুই তোর মাকে নিয়ে বেরিয়ে যেতে পারিস না এই বাড়ি থেকে? আমাদের একটু শান্তি দিতে পারিস না? আদ্রিও সমান তালে বলে, এই বাড়িটা বড় মায়ের ছেলের, তাহলে এখান থেকে তোমরা বের। বাকিটা শেষ করার আগেই রাজিয়া বেগম এর হাতটা উঠে যায় আদ্রির গালে। খুবই শক্ত একটা থাপ্পড়ে চুপ করিয়ে দেয়। মাথা ভন ভন করছে আদ্রির। কিছু মুহূর্ত চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। কানে আসে আতিয়া বেগমের আর্তনাদ। অনুভব করে নরম তুলতুলে একখানা হাত জড়িয়ে ধরেছে আদ্রিকে। থেমে নেই রাজিয়া, উচ্চস্বরে বলেই চলেছে, বাইরের মেয়ে হয়ে আমাকে এইসব বলার সাহস কোথায় পায়? মুখ বেড়ে গেছে, একদম ভেঙে গুড়িয়ে দেব। আবরার একটা চোর, সে চুরি করে আমার শ্বশুরের থেকে বাড়ি লিখিয়ে নিয়ে নিখোঁজ হয়েছে। আমাদের ঘাড়ে রেখে গিয়েছে উটকো ঝামেলা। তার মা একটা বেহায়া মহিলা, বুড়ো বয়সে পেট বাঁধিয়েছে। এমন অনেক কিছু। আদ্রি চোখ খুলে। তার কোলে থাকা অ্যানি মিউ মিউ করে আওয়াজ তুলে বকা দিচ্ছে রাজিয়া বেগমকে। কত বড় সাহস! তারই মনিবের গায়ে হাত তুলেছে। আদ্রি কোল থেকে নামালে এতক্ষণে খামচে দিত রাজিয়াকে। আতিয়া বেগম স্নেহমাখা হাত বুলিয়ে দেয় আদ্রির গালে। কপাট রাগ দেখিয়ে বলে, বেশি কথা কেন বলিস তুই? চুপ থাকা যায় না? আদ্রি মৃদু হেসে মাথা ঠেকায় আতিয়া বেগমের বুকে এবং ধরে আসা স্বরে বলে, চলো না মা, আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে তুমি আমি ছাড়া কেউ থাকবে না। আমাদের শান্তির একটা সংসার হবে। জবাব দেয় না আতিয়া বেগম। মনে মনে বলে, আমার
পোড়া কপালে শান্তি লেখা নেই রে মা। আমরা যে পোড়া কপাল নিয়ে দুনিয়ায় এসেছি। আমার আবরার আমাদের দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে। সুইজারল্যান্ডের জুরিখ শহরে নির্জন এবং নিস্তব্ধ। বাংলাদেশের মতো যানজট, শব্দদূষণ, কোলাহল এসবের অস্তিত্ব নেই। ভোরের আলো ফুটেছে বেশ কয়েক ঘন্টা আগেই। কর্মজীবী মানুষজন ছুটে চলেছে নিজ নিজ কর্মস্থলে। রোডের সাথে অবস্থিত ছোট বাড়িটিতে এখনো আলো জ্বলেনি। বাড়ির ভেতরটা অন্ধকারে ছেয়ে আছে, যেন সূর্যমামা এখনো ওঠেনি। বাড়ির মেন ফটক পেরোলেই নজরে পড়ে বিশাল ড্রয়িং রুম। বড় বড় চারখানা সোফা চারপাশে সাজানো, মাঝখানে টি টেবিল। সেই টি টেবিলের ওপরে অর্কিড ফুলের একখানা টব রাখা। বাম পাশে কিচেন এবং সোজাসুজি সিঁড়ি। সিঁড়ি বেয়ে ওপরে উঠলেই নজরে পড়বে দুটো রুম। রুমের সামনে বড় বড় করে লেখা আবরার তাসনিন। অপর রুমখানা হতে হাই তুলতে তুলতে বের হয় সিয়াম। ঘুম তার এখনো পুরোপুরি কাটেনি। চোখ দুটো যেন লেগে আসছে। হাতে বড় একখানা ফোন। দৃষ্টি তার এখনো ফোনের স্ক্রিনে। ললাটে 3টে ভাঁজ পড়েছে। মূলত ঘুম ছোটানোর উদ্দেশ্যে ফোনখানা হাতে তুলেছিল। ফেসবুকের নিউজ ফিড ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ নজর আটকেছিল অ্যাড ফ্রেন্ডে আসা একটা আইডির পানে। তখনই তড়িঘড়ি করে বিছানা ছাড়ে সে। সিয়াম আবরারের কক্ষের দরজায় টোকা দেয়। দৃষ্টি পড়ে নেম প্লেটের ওপর। বিড়বিড় করে একবার নামখানা পড়ে নেয়, পরপর মুখ বাঁকায়। শালা, তোর নাম আবরার সেটা আমরা জানি, আমাদের জানাতে হবে না। পরপরই আবারও টোকা দেয়। ভেতর হতে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। বিরক্ত হয়ে সিয়াম দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। ডান পাশে থাকা সুইচ বোর্ডটার বাটন টিপে রুমটা আলোকিত করে। কোমর অবধি কম্বল জড়িয়ে ঘুমিয়ে আছে আবরার। বড় বড় চুলগুলো এলোমেলো, 2 হাত ওপরের দিকে দিয়েছে। ফর্সা বুকে কলারবোনের উপরে ঠিক সাদা রঙের ব্যান্ডেজ জড়ানো। নাভির বাম পাশেও 1 টাইম ব্যান্ডেজ। কপালে রক্ত শুকিয়ে টান টান হয়ে আছে। সিয়াম এগিয়ে যায়, আবরারের শরীর হতে কম্বল টেনে মেরে নিয়ে নেয়। হাত বাড়িয়ে কাটা জায়গাগুলো ছুঁয়ে দেয় আলতো করে। পরপরই বলে, আবরার ব্রো, অহনা ছাড়াও তোর আরও একটা বোন আছে? আগে তো বলিসনি। কি কিউট রে তোর বোন। আন্টির সাথে পিকচার আপলোড করেছে ফেসবুকে। আবরার চোখ খোলে, তাকায় সিয়ামের পানে। বা ভুরুটা উঁচু করে। ব্যাস, সিয়াম বুঝতে পারে কথা বলতে কি প্রবলেম তোর। সব সময় এমন ইশারা কেন করিস? মাঝে মধ্যে মনে হয় আমি তোর বউ বাচ্চাদের নিয়ে সময় কাটাচ্ছি। তোর জোর রোম্যান্স পেয়েছে তাই ইশারায় ডাকছিস কাছে যেতে। সিঙ্গেল লাইফে এমন ইশারা কত যন্ত্রণাদায়ক বুঝিস তুই? আবরার ধীরে সুস্থে উঠে বসে। বা হাত চুলগুলো পেছনে ঠেলে হামি তোলে। দেওয়ালে টাঙানো ঘড়ির পানে নজর বুড়িয়ে সময় দেখে নেয়। তারপর গম্ভীর স্বরে বলে, স্টপ দ্যাট ড্রামা অ্যান্ড টেল মি হোয়াট হ্যাপেন্ড। সিয়াম ধপ করে বসে পড়ে আবরারের পাশে। ফোনখানা এগিয়ে দেয়। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আতিয়া বেগমের কাঁধে মাথা রেখে দূরে অবস্থিত সাগর দেখছে একটা মেয়ে। নীল রঙের টপ এবং কালো জিন্স পরনে তার। গলায় ঝুলছে নীলচে রঙের ওড়না। লম্বা চুলগুলো হাঁটু ছাড়িয়ে গিয়েছে। আবরারের চোখ আটকায় ক্যাপশনে। সেখানে লেখা রয়েছে, আই উইশ আমার জীবনে একজন সুপারহিরো আসতো, আমাকে আর আমার মাকে নিয়ে চলে যেত অনেক দূরে, যেখানে সবাই আমাদের ভালোবাসত এবং সম্মান করত। সিয়ামের ফোনখানা শূন্যে ছুঁড়ে মারে আবরার। রুম ছড়িয়ে ব্যালকনিতে পেরিয়ে তার স্থান হয় বাগানে। ইতিমধ্যেই চোয়াল শক্ত করে ফেলেছে। লাল লাল আঁখি দুটো যেন আগুন ঝরছে। স্তব্ধ সিয়াম খানিকক্ষণ তাকিয়ে থাকে আবরারের মুখপানে। পরপরই কাঁদো কাঁদো স্বরে বলে, আমার ফোন তোর কি ক্ষতি করেছিল ভাই? 5 দিন হলো ফোনটা কিনেছিলাম। ফোঁস করে শ্বাস টানে আবরার। চোখ বন্ধ করে কিছু একটা চিন্তা করে। তারপর খাটের পাশে থাকা টি টেবিলের ওপরে থাকা চার্জ হতে ফোন তুলে ব্যস্ত ভঙ্গিমায় কিছু করতে করতে সিয়ামকে আদেশের স্বরে বলে, 2টো টিকিটের ব্যবস্থা কর ইমিডিয়েটলি।
ফোনের শোক ভুলে চিন্তিত হয়ে পড়ে সিয়াম। পরপরই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। বাই এনি চান্স আবরার কি তার জন্য মেয়েটিকে এখানে আনার ব্যবস্থা করছে? তোর বোনকে এখানে আনবি? আগে বলে রাখছি, তাকে কিন্তু আমি বিয়ে করব, প্রেম টেম করব না। আবরার তাকায় সিয়ামের পানে। মুহূর্তেই সিয়াম এক দৌড়ে বেরিয়ে যায় রুম থেকে। প্রথমে বাগানে যেতে হবে, ফোনখানা আস্ত থাকলেই হলো। আবরার বিড়বিড় করে আওড়ায়, আই উইল কিল হার। তার সাহস হলো কি করে আমার আম্মুর পিকচার ফেসবুকে আপলোড দেওয়ার? অহনা কন্যা সন্তানের জননী হয়েছে। ফোনের স্ক্রিনে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আতিয়া বেগম। তার সেই ছোট্ট মেয়ে, যে কিনা সর্বক্ষণ মায়ের আঁচল ধরে ঘুরঘুর করত, সেই মেয়েটি মা হয়েছে। চন্দনের মতো ফুটফুটে একটা বাচ্চা, সে হাত পা নেড়ে নেড়ে খেলছে। তারই পাশে ক্লান্ত ভঙ্গিমায় শুয়ে আছে আতিয়া বেগমের কলিজার টুকরো অহনা। বহু বছর হয়ে গেল মেয়েটাকে সামনে থেকে দেখা হয়নি, বুকে জড়িয়ে আদর করা হয় না। কলেজে উঠতে সম্পর্কে জড়িয়ে পড়ে সুইজারল্যান্ডের বাসিন্দা এক ছেলের সাথে। বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয়। তার সেই সিদ্ধান্ত হাফিজুল চৌধুরী কিংবা আতিয়া কেউই মেনে নেয় না। অগত্যা 18 বছর পেরোতেই সে ছেলের সাথে পাড়ি জমায় সুইজারল্যান্ডে, ভুলে যায় মা এবং দাদাকে। আতিয়া বেগমের দুটো সন্তান, দুজনেই তার থেকে বহু বহু মাইল দূরে। মাঝে মধ্যে একটু আধটু ফোনে কথা হয়, এই যা। তারও ইচ্ছে করে ছেলে মেয়ে নিয়ে এক ছাদের তলায় বাস করতে, ঘুম থেকে উঠে ছেলে মেয়ের মুখ দেখতে, মা ডাক শুনতে। টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে ফোনের স্ক্রিনে। প্রাণ ভরে দোয়া করতে ভুলে না মেয়ে এবং নাতিকে। তখনই ফোন বেজে ওঠে আতিয়া বেগমের। কলখানা রিসিভ করে কানে তুলতেই ভেসে আছে ছেলের গম্ভীর স্বর, আম্মু আমি টিকিট পাঠিয়েছি, কাল সকাল 6টায় তোমার ফ্লাইট। আর কোনো কথা শুনতে চাই না আমি। দীর্ঘশ্বাস ফেলে আতিয়া। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে মলিন স্বরে বলেন, এতিম মেয়েটাকে ফেলে রেখে আমি যেতে পারবো না। 3টে মাস অপেক্ষা কর। আদ্রির বাবা দেশে আসুক, তার কাছে মেয়েকে বুঝিয়ে দিয়ে আমি চলে যাব তোদের কাছে। বিড় বিড় করে আবরার আওড়ায় এবং বলে, 2টো টিকিট পাঠিয়েছি। একটু অবাক হয় আতিয়া বেগম। তার ছেলে 2টো টিকিট পাঠিয়েছে? ঠিক শুনল? আবরার আদ্রিকে নিতে চাইছে তার কাছে। আদ্রি যেতে না চাইলে কান ধরে টেনে নিয়ে আসবে। ব্যাস, কল কেটে যায়। মৃদু হাসে আতিয়া বেগম। অবশেষে আদ্রি আর আবরার মুখোমুখি হবে। ভার্সিটির মাঠে 3 বান্ধবী এবং এক বন্ধুর সাথে বসে আছে আদ্রি। মনটা তার একদমই ভালো নেই। সর্বক্ষণ ঠোঁটের কোণে হাসি লেগে থাকা আদ্রির মুখটা আজকে মলিন। বকবকের রানী মুখে কুলুপ এঁটে আছে। শুভ ইতিমধ্যেই কয়েকবার আদ্রিকে খুঁচিয়েছে। কি হয়েছে জিজ্ঞেস করতে করতে ক্লান্ত সে, তবুও আদ্রি তা মুখ খুলছে না। হাঁটুতে মাথা টেকিয়ে দূরে ঘাসের ওপর খেলতে থাকা অ্যানিকে দেখছে। সে যেখানেই যায় অ্যানিকে সাথে নিয়ে যায়। চৌধুরী বাড়ির কেউ তেমন পছন্দ করে না, সুযোগ খোঁজে ফেলে দেওয়ার। এই আদ্রি, ওই দেখ তোর আসিফ আদনান আসছে আমাদের দিকেই। চট করে মাথা তোলে সে। অনবরত দৃষ্টি ঘুরিয়ে এদিক ওদিক তাকায়। ভার্সিটির গেটের ভেতরে ঢুকতে থাকা লম্বা এক যুবককে দেখে নিমেষেই মলিন ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। চুলের ভাঁজে হাত ঢুকিয়ে ঠিকঠাক করে নেয়। শুকনো ঢোক গেলে মাশাআল্লাহ আওড়ায়। এই যুবককে ভালোবাসে আদ্রিতা একটু বেশিই। তার শয়নে স্বপনে শুধু এই মানুষটিই রয়েছে। বলা বাহুল্য এই মানুষটিকে দেখার জন্য ক্লাস ফাঁকি দিয়ে মাঠে বসে থাকে, কিন্তু কখনোই তার সামনে দাঁড়ানোর সাহস হয়নি। কখনো চোখে চোখ রেখে ভালোবাসার কথা জানাতে পারেনি সে। বহুবার ভেবেছে আজকে প্রপোজ করেই ফেলবে, তবে সাহস জোগাতে পারেনি। স্মৃতি পুনরায় বলে ওঠে, আদ্রি এটাই সুযোগ, আজকে মনের কথাটা বলে দে তাকে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় আদ্রিতা। দৃষ্টি সরায় আসিফ আদনানের পান থেকে। চোখ বন্ধ করে কিছু একটা চিন্তা করে। পরপরই চোখ খুলে পুনরায় তাকায় আসিফের পানে। ওই তো অ্যানির কাছে এসে থামল। হাঁটু মুড়ে বসে ডান হাত বাড়িয়ে কোলে তুলে নিল অ্যানিকে।
একবার বুকের সাথে চেপায় ধরে চুমু খেলো ঠোঁট দাবিয়ে। গলা শুকিয়ে আসে আদ্রিতার, যেন চুমুটা অ্যানির নয় তার গালেই পড়েছে। লজ্জায় কান গরম হয়ে ওঠে, হাঁসফাঁস করতে করতে দাঁড়িয়ে পড়ে। আদ্রিতার দাঁড়ানো দেখে বাকিরাও দাঁড়ায়। এশা বলে, কি হলো আদ্রিতা, কি ভাবছিস? আদ্রিতা জবাব দেয় না। শুভ কপাল কুঁচকে বলে, আদু ব্লাশ করছিস কেন তুই? স্বপ্নে কি আসিফ আদনানকে নিয়ে কক্সবাজারে চলে গেলি নাকি? বাকিরা হেসে ওঠে। আদ্রি চোখ পাকিয়ে তাকায় শুভর পানে। তখনই ভেসে আসে হাস্যোজ্জ্বল সুন্দর এক কণ্ঠস্বর, আদ্রিতা, বিড়ালটা তোমার? স্মৃতি খোঁচা মেরে আদ্রিতাকে। ধীরে ধীরে তাকায় আসিফ আদনানের পানে। বুক কাঁপছে তার। লোকটার শরীর থেকে ভেসে আসছে জেন্টস পারফিউমের সুঘ্রাণ। কেমন মাতাল মাতাল লাগছে। ইচ্ছে করছে সাদা পাঞ্জাবিতে নাক ডুবিয়ে সমস্ত ঘান শুষে নিতে। আদ্রির থেকে জবাব না পেয়ে মুখের সামনে তুড়ি বাজায় আসিফ। চমকায় আদ্রিতা। স্মৃতি বলে ওঠে, অ্যাকচুয়ালি ভাইয়া, সে আপনাকে ভালোবাসে, তাই নার্ভাস হয়ে যাচ্ছে। কপাল কুঁচকায় আসিফ। আদ্রিতা চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। ইস, এভাবে মুখের ওপর বলতে হয়? এবার কোন দিক দিয়ে দৌড় দেবে আদ্রিতা, কোন দিকে পালাবে? পরপরই আসিফ হেসে ওঠে। আদ্রিতার কপালে 2 আঙুলে টোকা দিয়ে বলে, ভালোবাসলে বলে দিতে হয়, মনের মধ্যে কথা জমাতে নেই, পচে যায়। সকলে ও হো বলে ওঠে। লজ্জায় মাথা নিচু করে ফেলে আদ্রিতা। ইচ্ছে করছে মাটি ফাঁক করে ঢুকে পড়ে। আসিফ অ্যানিকে নামিয়ে দেয়। তারপর আদ্রিতার ডান হাতখানা মুঠো করে ধরে ওপরে তোলে। স্মৃতির থেকে কলম টেনে নিয়ে নিজের ফোন নাম্বারখানা লিখে দেয় এবং সাথে সাথে হাত ছাড়ে। আদ্রিতা বড় বড় নয়নে তাকিয়ে আছে আসিফের পানে। লোকটা তার হাত ধরল। কল করিও, অপেক্ষায় থাকব। তারপর আসিফ আদনান চলে যায় ভার্সিটির ভেতরে। পেছনে রেখে যায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা আদ্রিতা এবং তার বন্ধুদের। এতটাই সহজ? মানে আসিফ আদনানও পছন্দ করত আদ্রিতাকে? বাহ। বাড়ি ফিরে দেখতে পায় আতিয়া বেগম বড় বড় 2টো লাগেজ গুছিয়ে ড্রয়িং রুমে বসে আছে। দেখে তাকে বড়ই উদাসীন লাগছে। বড় মা মেজো মা কি মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে? বুকটা কেঁপে ওঠে। চিন্তিত আদ্রিতা অ্যানিকে কোল থেকে নামিয়ে দৌড়ে গিয়ে বসে পড়ে আতিয়া বেগমের পাশে এবং 2 হাতে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে শুধায়, মা, কোথায় যাচ্ছ তুমি? আমাকে কেন বললে না? আমি যদি আরেকটু পরে আসতাম তাহলে কি আমাকে রেখেই চলে যেতে? আতিয়া বেগম হাসে, আদ্রিতার হাতের ওপর হাত রাখে। তোর জন্যই বসে আছি, তোকে নিয়ে যাব। কোথায়? সুইজারল্যান্ডে। ললাটে ভাঁজ পড়ে আদ্রিতার। ছেড়ে দেয় আতিয়াকে। কেন, তোমার ছেলের কাছে? অহনার বাবু হয়েছে দেখতে। কতদিন থাকবো? 10-15 দিন। সত্যি তো? হুম। এখন যা, চট করে জামা পাল্টে আয়। হুম। আদ্রিতা উঠে পড়ে। কয়েক পা এগোতেই অ্যানির কথা মনে পড়ে। সে চলে গেলে অ্যানিকে রেখে যাবে কার কাছে? মুহূর্তেই পেছন ঘুরে প্রশ্ন করে, মা, অ্যানি? সেও যাচ্ছে আমাদের সাথে। আদ্রিতার খুশি আর কে দেখে। সে নাচতে নাচতে রুমে চলে যায়। হাতে নাম্বারখানা কাতায় লিখে ফেলে। তারপর বিছানায় তাকাতেই দেখতে পায় তার জামা কাপড় রাখা সেখানে। মাঝে মধ্যে আদ্রিতার মনে হয় আতিয়া বেগমকে কয়েকটা চুমু দিতে। এই মানুষটা এত ভালো কেন? এই যে আদ্রিতার পরনে জামা কাপড়ও ঠিক করে রেখেছে। মনে মনে মাকে 1000বার ভালোবাসি ভালোবাসি বলতে বলতে ওয়াশরুমে ঢুকে পড়ে। মিনিট 10 মতো সময় নিয়ে তৈরি হয়ে নেয় এবং অ্যানিকেও তৈরি করায়। অনবরত বেজে চলেছে কলিং বেল। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে আবরার। মনিটরে চলছে ইংলিশ মুভি। অতি মনোযোগ সহকারে মুভির মজা উপভোগ করছিল সে। মনিটরের মুভি পজ করে খাট হতে নেমে পড়ে। শক্তপোক্ত হাতে এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে কক্ষ থেকে বের হয়। ততক্ষণে সিয়াম দরজা খুলে দিয়েছে। একে একে ভেতরে ঢুকে পড়েছে 4 জন পুরুষ। এরা আবরারের বন্ধু, নিহান, আমান, ইভান, আহাদ। তারা ভেতরে ঢুকে একটুও নীরব নেই। প্রথমেই সিয়ামকে
চ্যাংদোলা করে ধরেছে এবং একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। মূলত প্রশ্ন সঠিক জবাব না পেলে তাকে নামানো হবে না। সিয়াম চিল্লিয়ে উঠে এবং বলে, আবরারের বোনকে পছন্দ হয়েছে আমার, এবং আবরার শুধুমাত্র আমার জন্যই ওর বোনকে সুইজারল্যান্ডে আনছে। এই তো আর 2 ঘন্টা পরেই ল্যান্ড করবে। সিয়ামকে সোফায় শুইয়ে দেয় ওরা। ঘণ্টাখানেক আগে ওদের চ্যাট গ্রুপে সিয়াম বলেছে, গাইস, আবরার আমাকে ভীষণ ভালোবাসে। ব্যাস এইটুকুই। মুহূর্তে ওরা যে যার কাজ ফেলে ছুটে এসেছে আবরারের বাসায় রহস্য উদ্ঘাটন করতে। আবরার ওদের কার্যকলাপ সবটাই দেখে। পরপরই হাত ঘড়িতে নজর রাখে। 3:04। এয়ারপোর্টের উদ্দেশ্যে এখনই বেরিয়ে পড়তে হবে। লং জার্নি করার অভ্যেস নেই আদ্রিতার, আর প্লেন ভ্রমণ তো একবারেই না, প্রথমবার করছে সে। অনেক এক্সাইটেড ছিল, ভেবেছিল মেঘ দেখতে দেখতে পৌঁছে যাবে সুইজারল্যান্ডে, কিন্তু গোটা জার্নি ঘুমিয়ে পার করেছে। প্লেন ল্যান্ড করার পরপরই ঘুম ছুটেছে এবং তখন থেকেই আক্ষেপ করছে। লাগেজ হাতে পাওয়ার পরে সেটা সংগ্রহ করে এগোতে দেখা মেলে আবরারের। দেখেছেন আতিয়া বেগম? আদ্রিতা সেদিকে খেয়াল নেই, সে ব্যস্ত অ্যানিকে এয়ারপোর্ট দেখাতে। ইস রে অ্যানি, যদি তোর বাবা আসিফ আদনানের সাথে এখানে আসতে পারতাম, তাহলে তোর জন্য একটা নতুন ভাই বোন নিয়ে ফিরতে পারতাম। কথাটা বেশ জোরেই বলেছে এবং কথা শেষ হওয়ার পর মুহূর্তেই ধাক্কা খায় শক্তপোক্ত কিছুর সাথে। বিরক্ত আদ্রিতা কপাল কুঁচকে তাকায়। মুহূর্তেই আক্ষিপল্লব বড় বড় হয়ে যায়। এটা কি রে ভাই, এত লম্বা মানুষ হয়? আর এভাবে কেন তাকাচ্ছে? ধাক্কা খেলো বলে? বাপরে বাপ, এমনভাবে তাকাচ্ছে যেন আদ্রিতাকে কাঁচা গিলে খাবে, একটুও ঢেকুর তুলবে না। দৈত্য যেন কোনো একটা। শুকনো ঢোক গেলে আদ্রিতা পাশে তাকাতেই দেখতে পায় আতিয়া বেগম দৈত্য তার হাত জড়িয়ে কাঁদছে। চতুর আদ্রিতা বুঝে ফেলে এটাই হচ্ছে আবরার তাসনিন। তাই সে একটু হাসার চেষ্টা করে। এক হাত কপালে তুলে সেলুট করার পর বলে, আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? আমিও ভালো আছি। শরীর ভালো তো? আমারও ভালো। তাহলে চলুন যাই। বলতে বলতে আবরারকে পাশ কাটিয়ে চলে যায়। আবরার বিড় বিড় করে আওড়ায়, আসিফ আদনান। আতিয়া বেগম এয়ারপোর্ট থেকে হাসপাতালের উদ্দেশ্যে বেরোবে। আদ্রিতাও যেতে চেয়েছিল, তবে আতিয়া বেগম সাথে নিতে নারাজ। এমনিতেই দুর্বল এখন, হাসপাতালে গেলে খুঁজেই পাওয়া যাবে না। অহনার হাজবেন্ড নিতে এসেছে ওনাকে। আদ্রিতার মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেয়ে আতিয়া বেগম বিরক্তিতে চোখ মুখ কুঁচকে হাত ঘড়িতে সময় দেখে নেয় এবং বলে, মেলোড্রামা শেষ হবে কখন? আদ্রিতা ভেঙচি কাটে। কী রে ভাই, এভাবে গম্ভীর স্বরে বলার কি হলো? স্বাভাবিক কণ্ঠে বলা যেত না, আম্মু তোমাদের আলাপ শেষ হলে এবার যাও, সন্ধ্যা হয়ে আসছে। উজবুক একটা। আদ্রিতা ভেবে পায় না তার মতো এত কিউট ইনোসেন্ট মিষ্টি মেয়ের ভাই এমন তার কাটা গোমড়ামুখ ভাল্লুক কী করে হলো। অবশ্য হবে নাই বা কেন, সে তো আপন ভাই না, খালাতো ভাই। আতিয়া বেগম আবরারের হাত ধরে বলে, ওকে দেখে শুনে নিয়ে যাস। আদ্রিতার সাথেই ঘোর প্রতিবাদের সুরে বলে, মা, আমাকে দেখে নিতে হবে না, আমি বড় হয়ে গেছি, নিজেই দেখে শুনে যেতে পারবো। চোখ রাঙায় আতিয়া বেগম, একটুও কেয়ার করে আদ্রিতা। আবরার ভ্রু বাঁকিয়ে এক পলক তাকায় এবং সাথে সাথেই দৃষ্টি সরিয়ে ফেলে। অতঃপর আতিয়া বেগম গাড়িতে উঠে বসে। শেষবার হুঁশিয়ার করে আদ্রিতাকে এবং আবরারকে। মুহূর্তেই সেও করে চলে যায় গাড়ি। গাল ফুলিয়ে সেদিকে তাকিয়ে থাকে আদ্রিতা। রাস্তাঘাট বড্ড পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো জ্যাম নেই, নিরিবিলিতে গাড়ি চলছে। আদ্রিতা মনে মনে বলল, যতটা ভেবেছিলাম ততটাও উন্নতি করতে পারেনি দেশটা। বাংলাদেশে কত গাড়ি, এত এত গাড়ির ঠেলায় রাস্তা ব্লক হয়ে থাকে, আর এই দেশে রাস্তাঘাটে তেমন গাড়িই নেই, গাড়ির উৎপাদন কম। ধুর, কোথায় এসে পড়লাম! জ্যামের
মজা উপভোগ করতে পারবো না। ভাবতে ভাবতেই তার আরেকটা বিষয় খেয়াল হয়, তাকে কেউ ভালোবাসে না। কেউ মানে কেউ না। ভালোবাসলে মা নিশ্চয়ই তাকে একা ফেলে চলে যেতে পারত না। হতাশা আদ্রিতা অ্যানির পানে তাকায়। সে আপাতত টুকুর টুকুর নয়নে চারপাশটা পর্যবেক্ষণ করছে। মনে মনে বোধহয় বলছে, মাম্মা তুমি আমাকে নিয়ে কোথায় চলে আসলে? এই বিড়ালটা আদ্রিতাকে এনে দিয়েছিল তার বাবা আসাদুল ইসলাম। 20তম জন্মদিনে তিনি মেয়ের সাথে দেখা করতে এসেছিল সুদূর সিঙ্গাপুর থেকে। 3 মাস সময় কাটিয়েছিলেন। বিড়াল ছানাটি তখন ছিল একটুখানি, ভালো করে হাঁটতেও পারত না। সেই থেকে আদ্রিতা তাকে কোলে পিঠে করে মানুষ করেছে। নাম দিয়েছে অ্যানি। ধপধপে ফকফকে পরিষ্কার রাস্তার এক কোণায় কালো রঙের একটা গাড়ি রাখা রয়েছে, দেখতে বেশ সুন্দর। সেই গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে যায় আবরার। আদ্রিতা দৌড়ে এসে দাঁড়ায় আবরারের সামনে, আতঙ্কিত স্বরে বলে, আল্লাহ, কি করছেন? অন্যর গাড়িতে কেন উঠছেন? নিশ্চয়ই আমার সামনে একটু বড়লোক সাজতে। আহারে বড় ভাই, এটা বাংলাদেশ নয়। এখানে। বাকিটা শেষ করার আগেই আবরার শক্ত গলায় ধমকে বলে, শ্যাট আপ, মুখটা বন্ধ রাখো এবং গাড়িতে বসো। শুকনো ঢোক গেলে আদ্রিতা, তার ছোট্ট বুকখানা কাঁপছে। একটুর জন্য কিডনিটা গলে যায়নি। আল্লাহ। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে আশেপাশে একটু নজর ঘুরিয়ে দেখে নেয়। না, কেউ তাকিয়ে নেই। মানে মাঝরাস্তায় আদ্রিতাকে অপমানিত হতে কেউ দেখে ফেলেনি। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে, এবং মনে মনে পণ করে এই খাটাসটির সাথে জিন্দেগিতেও কথা বলবে না। গাল ফুলিয়ে গাড়ির পেছনে গিয়ে বসে পড়ে। অ্যানিকে নামিয়ে দেয় পাশের সিটে। 2 হাতে ব্যথা হয়ে গিয়েছে। এবার একটু ভালো লাগছে। আদ্রিতার বুঝি আজকে আশ্চর্য হওয়ারই দিন। গাড়ি হতে নেমে হাঁ করে দেখছে চারপাশটা। কি সুন্দর জায়গা, ছোট ছোট বাড়ি, তবে বেশ দূরে দূরে। সূর্য মামা ডুবে গিয়েছে। আকাশটা অসম্ভব সুন্দর দেখাচ্ছে। দূরে পাহাড় দেখা যাচ্ছে, তবে পাখি দেখা যাচ্ছে না। এদেশে কি পাখি নেই? এবার আদ্রিতার নজর পড়ে নিজের সামনের বাড়িটার পানে। কয়তলা বাড়ি এটা? 1 তলা? বাড়িটার কোনো গেট নেই, ফুলের বাগান বা টাগান নেই, শুধুমাত্র কয়েকটা সবজি গাছ দেখা যাচ্ছে। আর তাসনিন কোথায় গেল? বাড়িতে ঢুকে পড়েছে হবে হয়তো। আদ্রিতাও পা বাড়ায় ভেতরে ঢোকার উদ্দেশ্যে। তখনই দেখতে পায় 2টো মেয়ে আসছে। জিন্স এবং টি শার্ট পরেছে বোধহয় তারা। চুলগুলো ছোট ছোট এবং ব্রাউন কালারের, ধপধপে ফর্সা। আদ্রিতা হাঁ করে তাকিয়ে থাকে, মনে মনে মাশাআল্লাহ আওড়ায় এবং পরপরই হাসে, হাত নাড়িয়ে হাই বলে। মেয়ে দুটোও হাই বলে। যাক বাবা, এদেশে মানুষ তাহলে হাসতে জানে। আবরার তাসনিনের মতো নয়। আদ্রিতা মুচকি হেসে পা বাড়ায়। অ্যানিকে কোল থেকে নামিয়েছে বেশ অনেকক্ষণ আগে। সে আপাতত আদ্রিতার পেছন পেছন হাঁটছে। দরজা খোলা। আদ্রিতা একটু উকুঝুঁকি মেরে ভেতরে পা রাখতেই এক মুঠো ফুলের পাপড়ি এসে পড়ে তার মাথায়। চমকে ওঠে সে। পরপরই উচ্চস্বরে কিছু ছেলে বলে ওঠে, ওয়েলকাম আবরার, তাসনিন এর বোন। হাসি ফুটে ওঠে আদ্রিতার ঠোঁটের কোণে। সবাইকে সালাম দেয়। এবারেও সকলে একসাথে সালাম ফেরায়। আবরার সিঙ্গেল সোফায় বসে পায়ের উপর পা তুলে ফোন ঘাঁটছে। সিয়াম হাঁ করে আদ্রিতাকে দেখছে। পিকচারের থেকেও বাস্তবে বেশি কিউট। ইস, পুরোই একটা পুতুল। আমান নিজের টি শার্ট খুলে সোফা মুছতে মুছতে আদ্রিতাকে বলে, এখানে বসুন ম্যাম। আদ্রিতা আমানের পানে এগিয়ে আসতে আসতে বলে, আমাকে ম্যাম বলতে হবে না, আমার নাম আদ্রিতা, আমাকে আদ্রিতা বলেই ডাকবেন, না হলে আদ্রি। আহাদ জবাব দেয়, আমি পরি বলে ডাকবো। ট্রাস্ট মি, তুমি পরীর মতোই সুন্দর। লাজুক হাসে আদ্রিতা। কিছু বলার জন্য হাঁ করতেই আবরার বলে, ওপরে বাঁ পাশের রুমটা তোমার, যাও। সিয়াম বলে ওঠে, সবে মাত্র আসলো, এখানে বসে একটু রেস্ট নিক, তারপর না হয় যাবে রুমে। সিয়ামের কথায় সায় জানিয়ে আদ্রিতাও মাথা নাড়ে, কিন্তু আবরার ফের শক্ত গলায় বলে, যেতে বলেছি আমি।
ধুর, মনে মনে আবরারের 14 গোষ্ঠী পুজো করতে করতে নিজের কক্ষের পানে ছোটে আদ্রিতা। অ্যানি এদিক সেদিক ঘুরে বাসা দেখছে। ইভাব খপ করে কোলে তুলে নেয় এবং বলে, আবরার কি কিউট রে তোর বোন, সাথে ক্যাটটাও কিউট। সিয়াম গিয়ে বসে পড়ে আবরারের পায়ের কাছে, 2 পা জড়িয়ে ধরে উরুর ওপর মাথা রেখে বলে, কি করলে তোর বোন পটবে ভাই, একটু পটিয়ে দে, না হয় ধরে বেঁধে বিয়ে দিয়ে দে। চোখ বন্ধ করে ফোঁস করে শ্বাস টানে আবরার, গম্ভীর স্বরে বলে, সে আমার বোন নয়, বউ। চলবে।